বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতে দেখতে পবিত্র রমজান চলে এসেছে। আর এই রমজানের ইফতারে আমরা কত রকমের ইফতারি না তৈরি করে থাকি। সবসময় চেষ্টা করা হয় রান্নাঘরে রমজানে রোজা রেখে খুব কম সময় যাতে থাকা হয়, যার কারণে কিন্তু গৃহিণীরা অনেক আগেই ইফতারের আইটেমগুলো তৈরি করে ফ্রোজেন করে রাখেন। আজকে আমি তেমনই 4টা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব, যা অনেক কম সময়ে তৈরি করা যায় বা আপনারা রমজানের আগেই তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথম রেসিপি। ইফতার মানেই কিন্তু একেবারে ঝটপট অল্প সময়ে তৈরি করা এমন কিছু আইটেম। আজকে আমি আপনাদের সবার সাথে খুবই কম সময়ে তৈরি করা যায় এমন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই রেসিপিটা তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণই লাগে না। প্রত্যেকের বাসায় তো কম বেশি পেঁয়াজ থাকে, আর পেঁয়াজ দিয়ে যে এত মজার কাটলেট তৈরি করা যায়, এটা আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কেটে নিতে পারেন। আমি এখানে সিঙ্গারাতে যেভাবে পেঁয়াজটা ব্যবহার করে ঠিক সেভাবে কেটে নিয়েছি। আর এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি। যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই এখানে পেঁয়াজটা নেবেন। এখন এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। সাথে দিচ্ছি 1 ফালি পরিমাণ লেবুর রস। 1 ফালি বলতে এখানে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প কিছু মশলা। প্রথমে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, আর 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া। এই রেসিপিতে কিন্তু আমি কোনো রকম আদা রসুন ব্যবহার করছি না। অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া, আর এই চালের গুঁড়াটা কিন্তু শুকনো চালের গুঁড়া। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ বেসন। এখন হাত দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। আর বেটারটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি পানি ব্যবহার করেছি। একসাথে কিন্তু সবটুকু পানি দিতে যাবেন না, অল্প অল্প পরিমাণে কিন্তু পানি দিবেন, আর ভালোভাবে হাত দিয়ে মুথে নিতে হবে। ডোটা কিন্তু আমি খুব বেশি পরিমাণ নরম করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। তার কারণ হলো আমি তো এখানে কাটলেট তৈরি করছি, যদি খুব বেশি নরম করে ফেলি তাহলে কিন্তু কাটলেটের আকৃতি আসবে না। এবার চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে একটা একটা করে কাটলেট আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রিয় দর্শক, আপনারা তো দেখেই বুঝতে পারছেন যে কাটলেটগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি তেলটা গরম হতে হতে। আমি কিন্তু কাটলেটের আকৃতিতে তৈরি করেছি, আপনারা কেউ চাইলে কিন্তু পেঁয়াজুর মতো করে কিংবা জালি কাবাবের মতো করে তৈরি করতে পারবেন। এভাবে কাটলেট তৈরি করে আপনি কিন্তু ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ফ্রোজেন খাবার হিসেবে। এক পাশ হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ মজার কাটলেট। এই পেঁয়াজের কাটলেটটা শুধু যে ইফতারে খেতে ভালো লাগবে তা কিন্তু না, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে, নয়তোবা বিকেলে চায়ের সাথে কিন্তু অসম্ভব মজার। প্রিয় দর্শক, আমি কিন্তু বাদামি কালার করে ভেজে নিয়েছি, আর আপনারা কেউ চাইলে কিন্তু একটা ভেঙে দেখতে পারেন যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা।
এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ ভাজতে হবে না, তাহলে কিন্তু অনেক বেশি শক্ত হয়ে যাবে। সবগুলো কাটলেট তুলে নিয়ে অবশিষ্ট যে তেল আছে সেখানে আমি বাদবাকি কাটলেটগুলো একইভাবে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, যারা নাকি কখনো এই পেঁয়াজের কাটলেটটা খাননি তাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই একবার হলো এবারে রমজানের ইফতারে ট্রাই করে দেখবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। এবার শুরু করছি দ্বিতীয় রেসিপি। ক্ষুধা লাগলেই রোল বা স্যান্ডউইচ খেয়ে থাকেন অনেকেই। বলতে গেলে হালকা খিদের বড় সমাধান হলো রোল। ভেজিটেবল, বিফ কিংবা চিকেন রোল সবারই পছন্দের। এক একজনে এক একভাবে রোল তৈরি করে থাকেন। চিকেন ও ডিমের পুর রুটি বা পাউরুটির মধ্যে দিয়ে পেঁচিয়ে তৈরি করা যায় রোল। এর স্বাদ যেমন পুষ্টিকরও অনেক। তবে আপনি যদি একটু স্বাস্থ্যকর রোল খেতে চান তাহলে বাড়িতেই সহজে তৈরি করে নিতে পারেন এই মজাদার রোল। যেহেতু রমজান, আর রমজানের সময় কিন্তু আমরা নানা রকমের ইফতার তৈরি করতে পছন্দ করি এবং খেতেও অনেক পছন্দ করে থাকি, যার কারণে আজকে খুব সহজেই আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের রোল রেসিপি। আর এই রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ। আপনারা সারা রমজানের জন্য কিভাবে এই রোলটা ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। আমি এখানে 1 কেজি গরুর মাংসের কিমা নিয়েছি। যেহেতু আমি একটু রোলটা বেশি করে তৈরি করব এবং রমজানের জন্য সংরক্ষণ করব, যার কারণে এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস কিমা নিয়েছি। আপনারা যে যতটুকু রোল তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু এখানে কিমাটা নেবেন। গরুর মাংসের কিমাটা আমি বাজার থেকে কিনে এনেছি। আপনারা কেউ চাইলে কিন্তু কিমা মেশিনে কিমাটা তৈরি করে নিতে পারবেন। তবে কিমা তৈরি করার সময় কিন্তু অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে হাড় এবং তেল চর্বি না থাকে মাংসতে। গরুর মাংসের সাথে আপনারা যে কোনো সবজি অ্যাড করতে পারবেন। আর কারো যদি ভালো না লাগে সবজি খেতে সেক্ষেত্রে এড়িয়ে যেতে পারেন। আমি এখানে গাজর আর ফুলকপি নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ আর হলো ধনেপাতা কুচি। সবজিগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি আর কিমাটাও কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। মিডিয়াম আঁচে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা সম্পূর্ণ ভাজা হয়ে যাওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি মশলাটা কষানোর জন্য। পানিটা দিয়ে নাড়াচাড়া করে এখন মিক্স করে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া আর 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে ঝালটা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। যেহেতু আমি এখানে কাঁচা মরিচটা দিচ্ছি যার কারণে এখানে 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অ্যাড করলাম। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি 7 থেকে 8 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। তেলটা পুরোপুরি উপরে উঠে এসেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। সাথে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ। আমি এখানে প্রায় 8 থেকে 9টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে ঝালের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। এবার নাড়াচাড়া করে মশলাটার সাথে সবজিগুলো মিক্স করে দিচ্ছি। 6 থেকে 7 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। সবজিটা কিন্তু অনেকটা কষানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা গরুর মাংসের কিমাগুলো।
গরুর মাংসের কিমা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সবজি এবং মশলাটার সাথে মিক্স করে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মতো। গরুর মাংসের কিমা থেকে কিন্তু অনেকটা পানি উঠে গেছে, আর এই পানিটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ ভালোভাবে কষিয়ে নিব। এখানে কোনো রকম পানি অ্যাড করব না। আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পানি অ্যাড করতে পারেন, তবে গরুর মাংস থেকে যদি পানি না ওঠে সেক্ষেত্রে। এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। আমি এখানে যে সবজি আর গরুর মাংস যে কিমাটা অ্যাড করেছি এগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখুন, আরও প্রায় 20 থেকে 25 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। মাংসটার গায়ের থেকে কিন্তু তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে। এখানে কিন্তু কোনো রকম পানি নেই, আর বারবার কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে। আর অবশ্যই চুলা থেকে নামানোর আগে লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা। তেলটা পুরোপুরি উঠে আসার পরে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, আর চুলাটা বন্ধ করে এখানে ধনেপাতাটা দিয়ে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে গরুর মাংসের কিমাটা নামিয়ে নিয়েছি। আমি একটা বড়সড় বোল নিয়েছি, আর এখানে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আমি যে কাপটা দিয়ে ময়দা মেপে নিচ্ছি এই কাপের কিন্তু 3 কাপ। যদি আপনারা মেজারমেন্ট কাপ দিয়ে মাপেন সেক্ষেত্রে এখানে 5 কাপ পরিমাণ ময়দা হবে। সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ময়দাটার সাথে মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল আমি ছড়িয়ে ভালোভাবে ময়দাটার সাথে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। ময়দা যাতে কোনোভাবে জমাট পাকিয়ে না থাকে, হাত দিয়ে কিন্তু ভালোভাবে ঘষে ঘষে ছাড়িয়ে ছাড়িয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। এবার আমি অল্প অল্প পরিমাণ পানি দিচ্ছি আর ময়দাটাকে ভালোভাবে মথে নিচ্ছি। একসাথে কিন্তু পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। আবার কম পানিও দিবেন না, যাতে করে শক্ত না থেকে যায়। ময়দাটাকে খুব মোলায়েমভাবে কিন্তু মাখিয়ে নিতে হবে। ময়দাটা মাখানোর জন্য কিন্তু আমি এখানে নর্মাল ট্যাপের পানিটা অ্যাড করেছি। আমি 6 থেকে 7 মিনিটের মতো ভালোভাবে মথে নিচ্ছি। যতটা সময় নিয়ে ময়দাটাকে আপনারা মাখিয়ে নেবেন, ঠিক দেখবেন রোল তৈরি করার জন্য রুটিটাও কিন্তু ততটা পারফেক্ট হবে। সম্পূর্ণ ময়দাটাই কিন্তু মাখানো হয়ে গেছে। দেখুন, আমি কিন্তু চাপ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ময়দাটা কতটা নরম হয়েছে। এবার আমি উপরে আবারও সয়াবিন তেল ছড়িয়ে ভালোভাবে মেখে নিচ্ছি 1 থেকে 2 মিনিটের মতো। তেলটা মেখে নিলে কিন্তু আপনার ময়দাটা খুব তাড়াতাড়ি শক্ত হবে না। আর উপর দিয়ে কেউ পারলে একটা ভিজা কাপড় দিয়ে ছড়িয়ে রেখে দিবেন, এতে করে ময়দাটা খুব নরম থাকবে। ময়দার উপরে শক্ত যে আবরণ আছে সেটা কিন্তু পড়বে না। আমি এখান থেকে একটা রুটি তৈরি করার জন্য অল্প পরিমাণ ময়দা নিয়ে নিলাম। রুটি যে আপনার একেবারে গোল করতে হবে তা কিন্তু না। আর আমি রুটি কখনোই গোল তৈরি করতে পারি না। আমার রুটি তো সব সময় বাংলাদেশের মানচিত্র হয়। মানচিত্র বলেন কিংবা নদী বলেন, যেরকমই রুটি তৈরি হোক না কেন রোল কিন্তু আপনার হয়েই যাবে। আমি কিন্তু রুটিটা তৈরি করে নিয়েছি, আর রুটিটা কিন্তু খুব বেশি মোটা করা যাবে না।
রুটিটার উপরে আমি মাংসের কিমাটা দিয়ে দিলাম, ঠিক যতটুকু আপনার দরকার, মানে রুটি আন্দাজে যতটুকু মাংসের কিমা দেয়া যায় অতটুকু কিমা এখানে দিতে হবে। এবার কিমাটা আমি ঠিক মতো বসিয়ে দুই পাশ থেকে রুটিটাকে টেনে নিয়ে আসছি। রুটিটার পাশগুলো আনার আগে কিন্তু অবশ্যই পানি দিয়ে 4-5টা ভিজিয়ে নিতে হবে, না হলে কিন্তু লাগবে না, খুলে যাবে। ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে দেখুন আমি কিভাবে রুটির দুই পাশটা নিয়ে আসলাম টেনে। তারপরে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন পেঁচিয়ে নিতে হবে। আর একেবারে সাইডেও কিন্তু ভালোভাবে পানি দিয়ে দিতে হবে। পানি দিয়ে এবার আমি ভালোভাবে একটু আলতো আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে বসিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর রোল। আর রোল তৈরি করা কিন্তু খুব কঠিন কাজ না। যখন আপনি রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচাবেন তখন কিন্তু অবশ্যই লক্ষ্য করবেন দুই পাশ থেকে যাতে কোনোভাবে ভিতরের কিমাটা বের না হয়ে আসে, যার কারণে ঘোরানোর সময় আঙ্গুল দিয়ে একটু ভিতর দিকে চাপ দিয়ে দিয়ে লাগাবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা রোল তৈরি করে দেখিয়ে দিচ্ছি। রুটিটা যেরকমই হোক না কেন চারপাশ আমি ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আপনারা কেউ পানি দিয়ে যদি ভিজাতে না চান সেক্ষেত্রে ময়দা পানির ভিতরে গুলিয়ে নিলেও কিন্তু হবে। কিমাটা দেওয়ার পরে রুটিটা যখন পেঁচাবেন তখনই কিন্তু একটু লক্ষ্য রাখবেন যাতে করে ভিতর থেকে কোনোভাবে কিমাটা বের না হয়ে আসে, মানে কোনো রকম ফোকা ফাঁকা যাতে না থাকে। যদি কিমাটা বের হওয়ার মতো কোনো জায়গা থেকে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি রোলটা যখন তেলের ভিতরে ভাজতে যাবেন তখন কিন্তু সারা তেল মাখিয়ে যাবে ভিতর থেকে কিমাগুলো বের হয়ে। সম্পূর্ণ রোলটা পেঁচানো হয়ে যাওয়ার পরে দেখুন আমি আঙুল দিয়ে কিভাবে ভিতর দিকে চেপে চেপে দিচ্ছি যাতে করে কোনো রকম ছিদ্র না থাকে, বা ছিদ্র থাকলেও যাতে বন্ধ হয়ে যায়। আর আমি যেভাবে পেঁচিয়ে নিয়েছি এভাবে তো ছিদ্র থাকার কোনো কথাই না। এক এক করে কিন্তু আমার সবগুলো রোল তৈরি করা হয়ে গেছে। আপনারা কেউ চাইলে কিন্তু এভাবেই তেলের ভিতরে ভেজে নিতে পারেন। রোলটা আরও বেশি মজাদার এবং মুচমুচে করার জন্য যে পদ্ধতিটা আপনারা অবলম্বন করবেন সেটা হলো ব্রেড ক্রাম্ব মুড়িয়ে ভেজে নেবেন। এতে করে রোলের স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণে হয়ে যায়। এবার আমি একটা প্লেটে ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এই ব্রেড ক্রাম্বটা কিন্তু আমি নিজেই ঘরে তৈরি করেছি। আর কিভাবে তৈরি করেছি তার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। একটা প্লেটে আমি পরিমাণ মতো ব্রেড ক্রাম্ব নিয়েছি, তবে একসাথে কিন্তু অনেক ব্রেড ক্রাম্ব নেবেন না, যতটুকু প্রয়োজন অতটুকুই নেবেন, বাদবাকিগুলো দরকার হলে পরবর্তীতে নেবেন। একসাথে নিতে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়। আরেকটা প্লেটে আমি 3টা ডিম ভেঙে সাথে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা আগেই নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। এবার ডিমের ভিতরে একটা রোল ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে আমি ব্রেড ক্রামের ভিতরে দিয়ে দিলাম। এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ব্রেড ক্রামটা লাগিয়ে ঝাঁকিয়ে নিতে হবে। বাড়তি যে ব্রেড ক্রামগুলো আছে সেগুলো খুব সহজেই পড়ে যাবে। ডিমটা কিন্তু খুব ভালোভাবে রুলের এপাশ ওপাশ ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেবেন। যদি রোলের কোনো পাশে ভালোভাবে ডিমটা না লাগে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে ব্রেড ক্রামও লাগবে না।
এক এক করে কিন্তু আমার সবগুলো রুল তৈরি করা হয়ে গেছে। আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা স্টিলের প্লেটের ভিতরে আমি রুলগুলোকে সাজিয়ে নিয়েছি। এই স্টিলের প্লেটটা ধরেই আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন 1 থেকে 2 ঘন্টার মতো। তারপরে 2 ঘন্টা পরে ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্স নয়তো বা জিপলক ব্যাগের ভিতরে ভরে আবারও ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন সারা রমজান মাসের জন্য। ভাজার সময় কিন্তু 1 থেকে 2 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করতে হবে না। আপনি চুলাতে তেল গরম করে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে গরম তেলের ভিতরে দিয়ে দিবেন, দেখবেন যে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু ব্রেড ক্রাম্ব দিয়ে আমরা রোলটা ভেজে নিচ্ছি, যার কারণে কিন্তু তেলটা একেবারে গরম করার কোনো দরকার নেই। যখন নাকি তেলটা হালকা গরম হবে তখনই আমি রোলটাকে দিয়ে দিয়েছি। আর রোলটা কিন্তু আপনার ভাজতে হবে লো আর মিডিয়াম আঁচের মাঝামাঝি রেখে, যাতে করে ব্রেড ক্রাম্বটা পুড়ে না যায়। যদি ব্রেড ক্রাম্বটা পুড়ে যায় তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর ভিতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। রোলটাকে একটু সময় নিয়ে ভাজবেন, দেখুন প্রত্যেকটা রোল ফুলে দ্বিগুণ হয়ে গেছে। আর বেশি ফোলার কারণে দেখবেন যে রোল ঠাস ঠাস করে মাঝে মাঝে ফেটেও যায়। রোলগুলোকে ভাজার জন্য কিন্তু ডুবো তেল নিতে হবে, আর ডুবো তেলেই কিন্তু রোলগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। আমি 15 থেকে 16 মিনিটের মতো মিডিয়াম আঁচে এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন রোলগুলো কতটা লোভনীয় হয়েছে। একসাথে কিন্তু অনেকগুলো রোল দিতে যাবেন না, তাহলে কিন্তু নাড়াচাড়া করা যাবে না। কড়াইতে যে কয়টা আটবে ঠিক সেই কয়টাই কিন্তু এখানে দিবেন। রোলগুলো উঠিয়ে নেওয়ার পরে বাদবাকি যে রোলগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। রোলগুলো ভেজে নেওয়ার পরে অবশিষ্ট যে তেল আছে এই তেলটা কিন্তু ফেলে দিবেন না। অনেকেই আছেন যে তেলটা ফেলে দেন, কিন্তু যেই তেলটা বেশি পরিমাণ পুড়ে যায় সেই তেলটা আপনারা ফেলে দিতে পারেন। এই তেলটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনি অন্য কিছু ভেজে নিতে পারেন, যেহেতু রমজান, আর রমজানে কিন্তু অনেক বেশি ভাজা পোড়া করতে হয়। এক এক করে কিন্তু আমার সবগুলো রোল ভাজা হয়ে গেছে। আর এই রোল ভাজার পরেও কিন্তু আপনি নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন, যখনই আপনি খাবেন তার আগে কিন্তু ওভেনে গরম করে নিতে পারেন। ইফতারের সময় তো এই রোল খেতে দারুণ লাগে। শুধু যে ইফতারে তা কিন্তু না, বাচ্চাদের টিফিনে, অতিথি আপ্যায়নে অথবা বিকেলের নাস্তাতে যে কোনো অনুষ্ঠানে কিন্তু পরিবেশন করতে পারবেন কম সময়ে ঝটপট এই রোল তৈরি করে। আপনাদেরকে আমি গরম থাকা অবস্থায় একটা রোল ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কতটা চমৎকার লাগছে, খেতেও কিন্তু অসাধারণ লাগে। কেউ চাইলে কিন্তু সসের সাথেও পরিবেশন করতে পারেন বা সালাদের সাথে পরিবেশন করতে পারেন। চলে আসলাম 3 নম্বর রেসিপিতে। ঘরে যদি চিড়া থাকে তাহলে তো কোনো কথাই নেই। চিড়া দিয়েও যে এত দারুণ মজার মজার রেসিপি তৈরি করা যায় সেটা আসলে আপনারা না খেলে বুঝতেই পারবেন না। প্রথমেই আমি একটা মিক্সিং বোল নিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ চিড়া। যে যতটুকু তৈরি করবেন ঠিক সেই আন্দাজেই কিন্তু চিড়াটা নেবেন। আমি যে কাপটা দিয়ে মেপে নিচ্ছি এই কাপের কিন্তু 1.5 কাপ নিয়েছি। আপনারা যদি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দেন সেক্ষেত্রে মেজারমেন্ট কাপের 2 কাপ হবে। চিড়াতে কিন্তু অনেক ময়লা থাকে, তাই যতটুকু সম্ভব চেষ্টা করবেন খুব ভালোভাবে চিড়াটা ধুয়ে নিতে। আমি এখন পানি দিয়ে প্রায় 5 থেকে 6 বার পানিটা পাল্টে পাল্টে চিড়াটা ধুয়ে নেব। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি যে চিড়াটা নাড়াচাড়া করার পরে কি পরিমাণ ময়লা বের হচ্ছে।
চিড়াগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি। এখন কিন্তু চিড়ার গায়ে কোনো ময়লা নেই, আর চিড়াতে কিন্তু আমি কোনো রকম পানি দিচ্ছি না। ভালোভাবে ধুয়েই এখন এভাবে রেখে দিব 30 থেকে 40 মিনিটের মতো। এই 40 মিনিটে কিন্তু চিড়াটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে, মানে ভিজে অনেকটা নরম হয়ে যাবে। প্রিয় দর্শক, 40 মিনিট পরের অবস্থা দেখাচ্ছি। চিড়াগুলো দেখুন যে কতটা ঝরঝরা হয়েছে। যদি আপনি চিড়াতে পানি দিয়ে ভিজিয়ে রাখতেন, সেক্ষেত্রে কিন্তু চিড়াগুলো আরও অনেক বেশি পরিমাণে নরম হয়ে যেত। এখন আমি এখানে এক এক করে উপকরণগুলো দিয়ে দিচ্ছি। ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ। যেহেতু আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিয়েছি, যার কারণে 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন। 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমি শুকনো চালের গুঁড়াটা নিয়েছি। এখন ভালোভাবে আলতো আলতো করে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু কোনোভাবেই পানি অ্যাড করবেন না, যেহেতু চিড়াটা ভিজে অনেকটা নরম হয়ে গেছে। বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর 1 কাপ পরিমাণ বেসন অ্যাড করেছি। আপনারা কেউ চাইলে এখানে ময়দা কিংবা আটাও ব্যবহার করতে পারেন, তবে স্বাদের কিন্তু অনেকটা পরিবর্তন হবে। ভালোভাবে কিন্তু মাখিয়ে নিয়েছি। এবার যার যেরকম ইচ্ছা ঠিক সেরকমভাবেই কিন্তু শেপ দিয়ে নিতে পারেন। আমি এখানে কাবাবের মতো শেপ দিয়ে নিচ্ছি। মাখানোর সময় যদি অনেকটা নরম হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়া নয়তোবা বেসনের পরিমাণটা বাড়িয়ে দিবেন। আপনারা কেউ চাইলে ছোট করেও তৈরি করতে পারেন, কেউ চাইলে বড় করেও তৈরি করতে পারেন। আমি কিন্তু মিডিয়াম সাইজের সবগুলো তৈরি করে নিয়েছি। এবার একটা প্লেটে সবগুলো তুলে নিয়েছি। আপনারা কেউ যদি ফ্রোজেন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এই অবস্থায় একটা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যখন আপনাদের প্রয়োজন হবে ঠিক তার 10 মিনিট আগে বের করে ডুবো তেলে ভেজে নিলেই হবে। চপগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যদি ভালোভাবে গরম না হয়, সেক্ষেত্রে কিন্তু চপগুলো আপনার ফ্রাই প্যানের নিচে লেগে যাবে, আর ওঠাতে গেলেই কিন্তু ভেঙে যাবে। তাই অবশ্যই যারা নাকি একেবারে নতুন রাঁধুনি, তারা কিন্তু তেলটা ভালোভাবে গরম হওয়ার পরেই ছাড়বেন। আর তেলটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে, তখন কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করে এই চপগুলো ভেজে নেবেন। আমি কিন্তু অর্ধেক পরিমাণ চপ দিয়ে দিয়েছি, আর ডুবো তেলেই কিন্তু ভেজে নেবেন, এতে করে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। কিছুক্ষণ পরে আমি চপগুলো উল্টে দিচ্ছি। মিডিয়াম আঁচে 15 থেকে 16 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু দেখবেন যে চপগুলো একেবারে মচমচে হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন কালারটা পুরোপুরি কিন্তু ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এরকম করেই ভেজে নিয়েছি। এরকম ব্রাউন কালার করেই কিন্তু ভেজে নেবেন। এর চাইতে যদি কম পরিমাণ ভাজেন, তাহলে কিন্তু ভিতরে একটু কাঁচা কাঁচা থেকে যেতে পারে, যেহেতু চিড়ার পাকোড়া। চিড়ার পাকোড়াটা একেবারে মচমচা হলে খেতে বেশি ভালো লাগে। ভিতরে যদি একটু নরম নরম থাকে, তাহলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। প্রিয় দর্শক, আমার এগুলো ভাজা হয়ে গেছে। আমি এবার তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। বাদবাকি যে পাকোড়াগুলো ছিল, সেগুলো আমি একই নিয়মে ভেজে তুলে নিচ্ছি। যারা নাকি কখনো এই চিড়ার পাকোড়াটা খাননি, তারা অবশ্যই একবার হলো বিকেলের নাস্তাতে অথবা অতিথি আপ্যায়নে ট্রাই করে দেখবেন যে কতটা মজার।
অবশ্যই কিন্তু এই পাকোড়াটা চুলা থেকে নামানোর পরে গরম গরম খাবেন, আর গরম গরমই কিন্তু সবচেয়ে বেশি মচমচে থাকে। প্রিয় দর্শক, আশা করি আজকে আমার এই ঝটপট চিড়ার পাকোড়ার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। এবার দেখাচ্ছি 4 নম্বর এবং সর্বশেষ মজাদার ইফতার আইটেম। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই দারুণ মজার রুই মাছের কাবাবটা তৈরি করতে পারবেন। তবে রুই মাছের কাবাবটা কিন্তু সাদা ভাত, পোলাও, খিচুড়ি, বিরিয়ানি যে কোনো কিছুর সাথে কিন্তু অনায়াসে খেতে পারবেন। এই কাবাবটা কিন্তু এক কথায় অসাধারণ খেতে। বাসার ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একবার খেলে। প্রথমে চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা 4 টুকরো রুই মাছ এখানে দিয়ে দিলাম। আপনারা যদি কেউ চান তাহলে কিন্তু রুই মাছের বদলে কাতল মাছ দিয়েও এই কাবাবটা তৈরি করতে পারবেন। সাথে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মিডিয়াম আঁচে, মাছটা ভালোভাবে সিদ্ধ না হওয়া পর্যন্ত। মাছগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। এখন আমি মাছগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। যেহেতু ভালোভাবে মাছগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু এখন বাদবাকি যে পানিটা ছিল সেটা ফেলে দিচ্ছি। এদিকে আমি ফ্রাই প্যানে ছোট ছোট আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি একটা আলু আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন, চাপ দিতেই কিন্তু 2 টুকরো হয়ে যাচ্ছে খুব সহজে। যখন নাকি আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, ঠিক তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে নেবেন। তবে অবশ্যই লক্ষ্য করবেন যাতে আলুগুলো কোনোভাবেই শক্ত না থাকে। এবার আমি মাছের টুকরোগুলো ভালোভাবে বেছে কাঁটাটা ফেলে দিচ্ছি। মাছগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর মাছের গায়ের থেকে কিন্তু কাঁটাগুলো খুব ভালোভাবে বেছে নেবেন। উপরে যে চামড়াটা আছে আমি কিন্তু চামড়াটা ফেলে দিচ্ছি। আপনারা কেউ যদি মাছের চামড়া খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কাবাবে এই চামড়াগুলো দিতে পারেন। তবে আমার কাছে মোটেও ভালো লাগে না মাছের চামড়া, যার কারণে আমি মাছের চামড়াটা ফেলে দিচ্ছি। সবগুলো মাছের টুকরোই কিন্তু ভালোভাবে বেছে নিয়েছি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাঁটা এবং চামড়াগুলো, এগুলো কিন্তু আমি ফেলে দিচ্ছি। হাত দিয়ে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোনো রকম কাটা নেই। তবে অবশ্যই কিন্তু ভালোভাবে কাঁটাটা বাছবেন, বিশেষ করে বাচ্চারা যেহেতু খাবে। এখন আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে আলুগুলো গ্রেট করে নিচ্ছি। আপনারা কেউ চাইলে কিন্তু আলুগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিতে পারেন। তবে গ্রেট করে নিলে কিন্তু এখানে আলুর কোনো রকম দানা থাকবে না। সবগুলো আলুই কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে। প্রথমেই এখানে নিয়েছি পাউরুটি। আপনারা কেউ যদি পাউরুটিটা দিতে চান সেক্ষেত্রে কিন্তু পাউরুটিটা অ্যাড করতে পারেন। আর যদি পাউরুটি ছাড়াই কাবাবটা তৈরি করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আলু দিয়েই কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবেন। তবে পাউরুটি দিলে কিন্তু এই কাবাবের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আমি এখানে ছোট সাইজের 8 থেকে 9 পিস পাউরুটি নিয়েছি, পানিতে ভালোভাবে ভিজিয়ে পানিটা চেপে ফেলে দিয়েছি। সাথে অ্যাড করেছি হাফ কাপ পরিমাণ কাঁচামরিচ কুচি এবং হাফ কাপ পরিমাণ ধনেপাতা কুচি, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। তবে ঝালটা কিন্তু যার যার ইচ্ছে অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। এখানে অবশ্যই কাবাব মশলাটা অ্যাড করবেন।
এবার সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে আমি মথে নিচ্ছি। যখন নাকি আপনি হাত দিয়ে মাখাবেন তখন কিন্তু অবশ্যই সাবধানে মাখাবেন। যদি আপনি মাছের গায়ের থেকে ভালোভাবে কাঁটাটা না বাছেন, সেক্ষেত্রে কিন্তু যখন এভাবে মাখাবেন তখন কিন্তু হাতে কাঁটাটা বিঁধে যেতে পারে। ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প কিছু উপকরণ হাতে নিয়ে একটা শেপ তৈরি করছি কাবাবের। যদি শেপটা ঠিকঠাক মতো আসে তাহলে বুঝতে পারবেন যে কাবাবগুলো পারফেক্টভাবে হবে। আর যদি শেপ না আসে, যদি দেখেন যে ভেঙে যাচ্ছে, সেক্ষেত্রে এখানে পাউরুটি নয়তোবা আলু অ্যাড করে দিবেন। আপনাদের সুবিধার জন্য আমি আরও একটা কাবাব তৈরি করে দেখাচ্ছি। কাবাবের সাইজটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। কেউ চাইলে বড়, কেউ চাইলে ছোট। আমি যেভাবে কাবাবটা তৈরি করছি, আপনারা যদি এভাবে কাবাবটা তৈরি করতে না পারেন, সেক্ষেত্রে হাতে তেল ব্রাশ করে নিতে পারেন। তাহলে দেখবেন কাবাবগুলো খুব সহজেই তৈরি হয়ে যাচ্ছে। একইভাবে কিন্তু আমি সবগুলো কাবাব তৈরি করে নিয়েছি। প্রিয় দর্শক, আমি চেষ্টা করেছি সবগুলো কাবাবই একই সাইজের তৈরি করার। এবার একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক এক করে দুইটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো কিন্তু আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই বের করে নিয়েছি। সরাসরি ফ্রিজ থেকে বের করে কিন্তু ডিমটা নেবেন না। এখন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার একটা কাঁটা চামচের সাহায্যে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা পুরোপুরি ফাটানো হয়ে গেছে। আরেকটা প্লেট নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম। আমি এখানে রঙিন যে ব্রেড ক্রামটা আছে সেটা নিয়েছি। আপনারা কেউ চাইলে সাদা কিংবা বাদামি কালারের ব্রেড ক্রাম দিয়েও কিন্তু এই কাবাবটা তৈরি করতে পারবেন। তবে কাবাবগুলো কিন্তু এই রঙিন ব্রেড ক্রাম দিয়েই দেখতে আসলে অনেক বেশি সুন্দর দেখা যায়। এবার আমি একটা কাবাব নিয়ে ডিমের ভিতরে ভালোভাবে ডুবিয়ে ব্রেড ক্রামের উপরে রেখে দিচ্ছি। ডিমের ভিতরে যখন কাবাবগুলো গড়াবেন তখন অবশ্যই একটা কাঁটা চামচের সাহায্য নেবেন। হাত দিয়ে ভুলেও করতে যাবেন না। যদি হাত দিয়ে করতে যান সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রামগুলো খুব সহজেই নষ্ট হয়ে যায় হাত লেগে। এতে করে কিন্তু অনেক বেশি পরিমাণে ব্রেড ক্রাম নষ্ট হয়। এখন আমি হাত দিয়ে ব্রেড ক্রামটা লাগিয়ে দিচ্ছি দুই পাশে ভালোভাবে। যারা নাকি কাবাব ফ্রোজেন করতে চাচ্ছেন তারা কিন্তু এভাবে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে প্লেট ধরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন 1 থেকে 2 ঘন্টার মতো। তারপরে যখন কাবাবটা একটু শক্ত হবে তখন ফ্রিজ থেকে বের করে একটা এয়ারটাইট বক্সে ভরে আবারও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় 1 থেকে 2 মাসের জন্য। যখন আপনাদের প্রয়োজন হবে ঠিক তখন বের করে গরম তেলে ভেজে নিলেই কিন্তু হয়ে গেল দারুণ স্বাদের মাছের কাবাব রেসিপি। হুটহাট যখন অতিথি চলে আসে বাসায় তখন কিন্তু কাবাবগুলো বানানো অনেক ঝামেলা হয়ে যায়। যদি আপনি এভাবে বানিয়ে ফ্রোজেন করে রেখে দেন সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু পরিবেশন করতে পারবেন। প্রিয় দর্শক, আমার কিন্তু সবগুলো কাবাবই তৈরি করা হয়ে গেছে। এখানে কিন্তু 2টা ডিম নিয়েছিলাম আর 2টা ডিম কিন্তু লাগেনি, একটা ডিমই লেগেছে। বাদবাকি একটা ডিম কিন্তু আমার ফেলে দিতে হয়েছে। তাই অবশ্যই প্রথমে একটা ডিম ব্যবহার করবেন। যদি লাগে তখন পরবর্তীতে আবার ব্যবহার করতে পারবেন। এখন আমি এই কাবাবগুলো 1 থেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিচ্ছি। তবে অবশ্যই কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন, ডিপ ফ্রিজে না। আর আমি সচরাচর চাঁদ রাতে এভাবে কাবাবগুলো রেডি করে নর্মাল ফ্রিজে রেখে দেই। ঈদের দিন দুপুরবেলা বা সকালে ভেজে নেই। প্রিয় দর্শক, ভাজার জন্য এখন আমি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে মাছের কাবাব দিয়ে দিচ্ছি। যখনই আপনারা কাবাব ভাজবেন তখন অবশ্যই চেষ্টা করবেন ডুবো তেলে ভেজে নিতে। কিছুক্ষণ পরে আমি কাবাবগুলো উল্টে দিচ্ছি। উল্টে না দিলেও হবে, যেহেতু আমি ডুবো তেলে ভেজে নিচ্ছি, শুধু একটু নাড়াচাড়া করে দিলেই হবে।
প্রিয় দর্শক, কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটা দেখুন কতটা চমৎকার লাগছে। ঠিক এরকম বাদামি কালার হলেই কিন্তু তুলে নিতে হবে। আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো কাবাবগুলো ভেজে নিয়েছি। এর চাইতে কিন্তু আর বেশি পরিমাণ কালার করার দরকার নেই, তাহলেই কিন্তু কাবাবের কালারটা আরও বেশি কালো কালো হয়ে যাবে। তখন দেখতে কিন্তু তেমন একটা ভালো লাগবে না। আপনারা যদি দেখে না বুঝেন সেক্ষেত্রে কিন্তু একটা কাবাব তুলে ভেঙে দেখবেন যে ভিতরে সিদ্ধ হয়েছে কিনা। প্রিয় দর্শক, বাদবাকি যে কাবাবগুলো ছিল সেগুলো আমি একইভাবে ভেজে তুলে নিচ্ছি। কাবাবগুলো ভাজা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এই কাবাবগুলো কিন্তু তৈরি করতে তেমন কোনো ঝামেলাই নেই। ঘরে যদি রুই মাছ বা কাতল মাছ থাকে তাহলে কিন্তু আমরা এইভাবে কাবাবগুলো তৈরি করে নিতে পারি। প্রিয় দর্শক, অনেক সময় দেখা যায় পুরনো মাছগুলো আমরা ফেলে দিই। পুরনো মাছগুলো কিন্তু ফেলে না দিয়ে এভাবে কাবাব তৈরি করে খাবেন, দেখবেন যে মাছেরও অপচয় হবে না আর দারুণ মজার একটা আইটেমও খাওয়া হয়ে যাচ্ছে। সবগুলো কাবাবই কিন্তু ভাজা হয়ে গেছে। প্রিয় দর্শক, গরম গরম যে কতটা সুস্বাদু এই কাবাবটা না খেলে আসলে বুঝতেই পারবেন না। আর যারা খেয়েছেন তারা তো জানেনই। আশা করি আজকে আমার এই ঝটপট রুই মাছের কাবাব রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে ইনশাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো আর কোনো কথা নয়, আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।